আজকে তো পরিষ্কার যে গণভবন বঙ্গভবন থেকে আদালতের রায় আসে এবং প্রেসক্রিপ্টেড রায় অনেক মামলায় দেওয়া হয়। যদি আমার কিন্তু আদালতে মনার মামলা আছে, তাই বলি কি আমি বলবো না যেগুলো হচ্ছে শাস্তি দেবে? দেখ, কোর্টকে নিয়ে কথা বলা যাবে না, কারণ এই যে কোর্ট যে এখন অবিচার করছে সেটা নিয়ে যখন আমরা বলছি তখন আমাদের মুখ বন্ধ করার জন্য একটা পায়তারা চলছে যে না, কোর্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণের পাশাপাশি জাতীয় বিষয় নিয়ে কথা বলবেন, তো আমি সংক্ষেপে দু তিনটে কথা বলে শেষ করতে চাই। প্রথমত সাদিক ভাই যেটা বলেছেন এটা ঠিক। আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি এই অর্থে যে আসলে প্রথমত আমি যেই সময় রাজনীতিটা করছি, আমার মতো বা আমার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষের এই সময়ের রাজনীতিতে টিকে থাকার কথাই না। ডাকসুর বিপি হওয়ার পর আপনারা দেখেছেন যে মানে রব ভাইরা ডাকসুর বিপি হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে স্বাধীনতার আন্দোলন করেছে, পতাকা উত্তোলন করেছে। সেই সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট কিন্তু এক না। আমি ডাকসুর বিপি হয়েছি, আমি ডাকসুর আমার যে অফিস কক্ষ সেইখানেই লাইট ফ্যান বন্ধ করে 25শে মার্চের মতো একটা নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। আমার মেরুদণ্ডের হাড়ে ফ্র্যাকচার হয়েছিল। সো ও কিছুদিন আগে ইয়ং মানুষ ব্যথা ফিল করছিলাম, গতকালকে এমআরআই করে এসেছি যে তো এই অবস্থার মধ্যে দিয়ে রাজনীতিটা করতে হচ্ছে। বা ডাকসুর ভিপি ছাত্র নেতাদের সেই সময়ের যে একটা প্রেক্ষাপট অবস্থান ছিল, এখন তো ওইরকম একটা অবস্থান নাই। তো তার মধ্যে আবার আমার ওই এলাকায় জাফরুল্লাহ চৌধুরী গিয়েছিলেন একবার, একেবারে প্রত্যন্ত চর অঞ্চল থেকে, যে আমার ইউনিয়নের নামে চর বিশ্বাস, বুঝেছি ওটা একটা চর, নদীর মধ্যে একটা চর পড়েছিল। সো ওইরকম একটা রুরাল জায়গা থেকে এসে রাজনীতি করছি। সেইখানে বলতে গেলে একমাত্র জাফরুল্লাহ চৌধুরীকে আমি অভিভাবক এবং আমার সমস্ত সময়ে সহযোগিতার ক্ষেত্রে পেয়েছি। সেটা বুদ্ধি দিয়ে বলেন, আর্থিক, মানসিক, ইভেন দেশি বিদেশি কানেকশনের ক্ষেত্রেও। ওনার ওখানে আমাকে বসিয়ে ফোন দিয়ে বলেছে যে অমুকের সাথে তুমি দেখা করো। মানে তিনি চাইতেন যে আমি একটু এগিয়ে যাই, বিভিন্ন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেন, অনেককে ফোন করে তার ওখানে ডাকতেন, আবার আমাকে পাঠাতেন। তো এই জন্য বলছি যে আমি খুব সৌভাগ্যবান যে তার যদি এই সহযোগিতা না থাকতো তাহলে জেলে যাওয়া লাগতো আরও আগে। প্লাস হচ্ছে আজকে পর্যন্ত এইভাবে রাজনীতিতে একটা সম্মান এবং অবস্থান নিয়ে টিকে থাকতে পারতাম কিনা, এটা খুব ডিফিকাল্ট ছিল। যেটা উলফাত ভাই একটা ঘটনা এবং বাবলু ভাই একটা ঘটনা নজির জানেন। প্রথমত আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমাকে যদি জেলেও নেয়, আমার বাবা খুব গ্রামের মানুষ তো খুবই ভয় পায়। বাবা বিএনপির বড় বড় নেতা ইলিয়াস আলীর মতো ছাত্র নেতা জেলে নিয়ে গেছে, খালেদা জিয়ার মতো মানুষকে জেলে নিয়ে গেছে, তোমার জেলে নিলে কি হইবে? তোমার জন্য কি 1 লক্ষ ছাত্র নামবে? বিএনপির মতো একটা বড় দল আছে, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে খালেদা জিয়ার মুক্তি করতে পারে। বাবা শেখ হাসিনা তার মানে কাউরে ছাড় দিবে না, মানে একটু ভয় পেতে এইভাবে করতো। তারপরে কিন্তু আমরা আনকম্প্রোমাইজিংলি আমাদের লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গেছি, কম্প্রোমাইজ করি নাই। যেটা একজন বলছেন জাফরুল্লাহ চৌধুরী অনেক মন্ত্রিত্বের অফার কিংবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার তার কাছে গিয়েছে, তিনি সেগুলো পায়ে ঠেলে দিয়েছেন। যেটা বলেছেন যে তার এত একটা সেই আমলে আপনার একটা লন্ডনের আপনার মতো জায়গায় পড়াশোনা করেছেন, তার বিমান চালানের লাইসেন্স ছিল, দামি গাড়িতে চড়েছেন। ওই আমলের বিলেতি সাহেব, যেটা এখন তো লন্ডন বলে কিন্তু ওই আমলে তো বিলেতি বলতো, তো সেই আমলে বিলেতি জীবনযাপন করে বাংলাদেশে এসে 20 বছর ধরে এক শার্ট পরছেন। এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে বর্তমান প্রেক্ষাপটেও মানে চিন্তাই করা যায় না। তিনি এরকম সাধারণ চিন্তা করতেন, যেটা মঞ্জু ভাই বলেছিলেন। আমার একটা ঘটনা, আমাদেরকে এইভাবে খুব সিম্পল কথাবার্তা বলতেন, সিম্পলভাবে চলার জন্য বলতেন। আমি বললাম আমাদের দল করতে এই ঢাকার বাইরে গেলে আমি গেলে আমার নিরাপত্তার জন্য সাথে 2টা গাড়ি নেওয়া লাগে, অন্তত একটু স্বাস্থ্যবান 20-25টা ছেলেকে নিয়ে যাওয়া লাগে, যে হামলা টামলা হলেও যারা প্রতিরোধ করতে পারে। তারপর ওইখানে একটা প্রোগ্রামে গেলে আবার একটা প্রোগ্রাম আয়োজন করতেও খরচ আছে। সে ভাসানির সাথে আমরা রাজনীতি করছি, কারো লাউ হয় ও লাউ দিবে, কারো ধান হয় ও চাল দেবে, কারো বাসা হাঁস মুরগি আছে ও মুরগির ডিম দেবে। তা তোমার খরচ কোথায়? প্রোগ্রাম আয়োজন হয়ে যাবে। তো তুমি এইভাবে করো, তুমি তো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দল না, তুমি তো এমপি মন্ত্রী হও না, এখনই তুমি ওদের মতো বিশাল বিশাল সমাবেশ করবা, লাখ লাখ পয়সাপাতি খরচ করবা। তুমি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, সাধারণ মানুষ, এদেরকে নিয়ে রাজনীতি করো, তুমি এদেরকে টার্গেট করো, এই প্রতিষ্ঠিত লোকজনকে তুমি পাবা না। মানে এইভাবে উনি বলতো। ইভেন বাবলু ভাই ভাষানুসারী পরিষদ
গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, রব ভাইদের সংগঠন জেএসডি, বেশ কিছু সংগঠনকে তিনি মাঝে মাঝে ডাকতেন, দুপুরে লাঞ্চ করাতেন, সন্ধ্যা নাস্তা করাতেন। মানে এই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি, তিনি বসার একটা জায়গা করে আলোচনার জন্য ছেড়ে দিতেন যে তোমরা কথা বলো, মানে দেশের এবং এই চলমান পরিস্থিতি নিয়ে। এটা আপনারা সবাই জানেন যে বিএনপি 2018 সালের নির্বাচনের পরে দীর্ঘদিন সরকারের দমন পীড়ন নানান পরিস্থিতির কারণে কিন্তু বিরোধী দল হিসেবে যে স্বাভাবিক তার অ্যাক্টিভিটি সেটি কিন্তু করতে পারছিল না। 22-এর শেষ দিকে এসে বলা চলে কিছুটা ভাইব্রেন্ট হয়েছে। ইউএসএর নিষেধাজ্ঞার একটা প্রভাব আমাদের বিরোধী দলের রাজনীতিতে তখন পড়েছিল, যদিও আমরা সেটা কাজে লাগাইতে পারিনি। শেখ হাসিনা যদি ওই সময় বিরোধী দলে থাকতো, সব থানা ঘেরাও করতো যে পুলিশের উপরে নিষেধাজ্ঞা, র্যাবের উপরে নিষেধাজ্ঞা, প্রতিষ্ঠান শেষ করে ফেলছে। তো যাই হোক, আমরা বিরোধী দল অনেক পরিস্থিতি সুযোগ পেয়েও ওই সেন্সে আমরা এই ধরনের একটা দৈত্য দানবীয় সরকারকে আঘাত করে নামাতে পারিনি, সেটা আমাদের একটা দুর্বলতা ছিল। তো জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে এই যে বসাইতেন, কথা বলতেন, আমরাই কথা বলতাম, তিনি কোনো পরামর্শ দিতেন না। তারপরে আমরা এই গণতন্ত্র মঞ্চ প্রকৃত অর্থে গঠন করে কিছুটা আন্দোলন সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা শুরু করি, এবং তিনি বারবার বলতেন যে ঢাকায় বৈশা, ঘরের মধ্যে বৈশা সভা সেমিনার করে কিছু হবে না, তোমরা বাইরে যাও, জেলায় যাও। মানে তিনি তৃণমূলের লোকজনকে ভাইব্রেন্ট করার জন্য ওই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। তারপরে যাই হোক, আন্দোলন তো শেষ পর্যন্ত বিএনপির এইরকমের একটা দুরবস্থা কাটিয়েও সমগ্র জাতির নেতৃত্ব দেওয়ার জন্য একটা উপযুক্ত জায়গায় তারা পৌঁছেছে। আমরাও সহযোগিতা করেছি, কারণ আমরা মনে করেছি যে বিএনপির মতো একটা সুসংগঠিত দল, যার ইউনিয়ন পর্যায় পর্যন্ত একেবারেই একটা সুসংগঠিত কাঠামো আছে, কাজেই তারা এবং আমরা বাকি বিরোধী দল সবাই যদি মিলে মিশে একটা আন্দোলন করি তবেই এই সরকারকে আমরা সরাতে পারবো, আদারওয়াইজ না। যেই কারণেও কিন্তু মত পথের ভিন্নতা সত্ত্বেও, এবং দেখেন যে বিএনপির এই সময়ে বামপন্থী, ডানপন্থী সবাই কিন্তু বিএনপিকে আমির মেনে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। যাই হোক, আমরা সেখানে কৌশলগত ভুলের কারণে সেটা আমাদের মানে সাকসেস হয় নাই। এখন আবার হয়তো সামনে আন্দোলন হবে, কারণ স্থানীয় নির্বাচন আমরা বর্জন করছি। নির্বাচন বর্জন করে যদি আমরা আন্দোলন করে সরকারকে সরাতে না পারি, তাহলে তো নির্বাচন বর্জন করার তো কোনো সফলতা থাকবে না, যে প্রাতিষ্ঠানিকভাবে তারা সব দখল করে নেবে। হ্যাঁ, ভোট হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, নির্বাচনকে তো কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে, ভোটকে গুম করেছে, কিন্তু আমরা দেশের নাগরিক হিসেবে তো এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে যেটা আমি বলছিলাম একটা কথা, যে আমাদের যখন গ্রেপ্তার দমনপীড়ন চলছে, সে সময় আমরা রাজনৈতিক দল করিনি, ছাত্র আন্দোলনই করি, ছাত্র যুব সংগঠন নিয়ে। সেই সময় একবার তিনি আমাদের ছাত্রদের মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছিলেন, উলফাত ভাইকে নিয়ে, বাবলু ভাইকে নিয়ে, বদিউল আলম মজুমদারকে নিয়ে, যে ছাত্র, কারণ সে সময় আমরা রাজনৈতিক দল করি না, যে এরা তো ছাত্র বিশ্ববিদ্যালয়ের, কারণ ওই ছাত্রদের মায়েরা বাবারা গণস্বাস্থ্যে গিয়ে জাফরুল্লাহ চৌধুরী স্যারকে ধরেছে। আমরা বলি যে ওদের জন্য আপনি কিছু করেন, আপনি একমাত্র পারবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছেন ওদের জামিনের জন্য, তিনি কোর্টে গিয়েছেন, লয়ার কোর্টে গিয়েছেন, আবার হাইকোর্টে একবার প্রধান বিচারপতির কাছে ঈদের আগে মানবিক বিবেচনায়, যেহেতু তারা ছাত্র, তারা তো বিনা অপরাধে, আপনার ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল যে তাদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গেলেন। তো তিনি কেন এই বয়স হয়েছে বলছেন হুইল চেয়ারে নিয়ে আদালতে যাবেন, এখানে গেলেন। ইভেন আবার কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের বলা চলে গত এই 3 দশকের মধ্যে যে একটা ছাত্র আন্দোলনের কম্পন হয়েছিল 18 সালে, আমরা সেই আন্দোলন করেছিলাম, সেইখানেও তিনি ডক্টর কামাল হোসেনকে তিনি এগ্রি করিয়েছিলেন লয়ার কোর্টে যেতে, কারণ কামাল স্যার তো এই লেভেলের মানুষ এখন প্র্যাকটিসই করে না, তারপর লয়ার কোর্ট আরও পরের কথা, তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন। বেশের মইনুল হোসেনকে নিয়ে গেছিলেন। সরি টু সে যে আরও অনেক মানুষ আছেন, তারা কিন্তু এটা ফিল করে নাই যে এই ছাত্ররা এই ফ্যাসিস্ট শক্তিকে যে একটা ঝাঁকুনি দিয়েছিল, তাদের পাশে দাঁড়ালে তারা আরও স্পিরিটেড হবে, সামনে ভালো কিছু করতে পারবে। ওই অসুস্থ লোকটা হুইল চেয়ার 3 দিন ডায়ালাইসিস করে তিনি ওখানে বসে ভাবছেন যে ওদের পাশে দাঁড়ানো দরকার। তো এইটা শুধুমাত্র আমাদের পাশে দাঁড়িয়েছেন, ছাত্রদের পাশে বা এই 2-3 বছরে এমনটা না, তার পুরো জীবনটাই এই রকমের ভাবেই তিনি পরিচালিত করেছেন, যেই কারণেই আজকে আমরা বলছি যে তিনি ব্যক্তি থেকে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন, যেই কারণে আজকে বিএনপির বড় বড় নেতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, বাম দল, ডান দল, আমরা সবাই মিলে তাকে স্মরণ করছি এবং তার শূন্যতা খুব গভীরভাবে ফিল করছি। যে আপনারা জানেন
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা নাগরিক স্মরণ সভা হয়েছিল, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা সেখানে ছিল, আবার আরও 4-5টা দলের স্মরণ সভা হয়েছিল। আমরা এখানে একটা স্মরণ সভা করেছিলাম। এইটা আপনি কোনো রাজনৈতিক দলের স্পেসিফিকভাবে যদি ধরেন একটা রাজনৈতিক দলের নেতা, তাহলে তার দল তাকে স্মরণ করে। ইভেন আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের কথাও বলি, তাকে আমরা রেসপেক্ট করি মন থেকে। কিন্তু আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন এবং আওয়ামী লীগ যেভাবে এককভাবে একজন ব্যক্তিকে সব কিছুর ঊর্ধ্বে স্থাপন করতে চায়, এই কারণে আওয়ামী লীগের বাইরে ভিন্ন মতের মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অনুষ্ঠান কিংবা আলাপ আলোচনা করে না। এই কারণে যে, কারণ এটা করা মানে আওয়ামী লীগের এই অত্যাচার নির্যাতনকে আরও শক্তিশালী করা, এই ফ্যাসিবাদকে আরও জায়েজ করা। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী আজকে দেখেন, বাম ডান, যেটা মঞ্জু ভাই বলছিলেন যে তিনি যুদ্ধাপরাধী মামলায় যাদের বিচার হচ্ছিল, সেখানে আন্তর্জাতিক আইনের অনেক ব্যত্যয় হয়েছে, বিতর্কিত কিছু কাজ করা হয়েছে, এটা তো পরিষ্কার। আজকে তো পরিষ্কার, সেই সময় যদি এই কথা কেউ বলতেন তাহলে তার খবর হতো। আজকে তো পরিষ্কার যে গণভবন, বঙ্গভবন থেকে আদালতের রায় আসে এবং প্রেসক্রিপ্টেড রায় অনেক মামলায় দেওয়া হয়। যদি আমার কিন্তু আদালতে মনার মামলা আছে, তাই বলি কি আমি বলবো না যেগুলো হচ্ছে শাস্তি দেবে। দেখ, কোর্টকে নিয়ে কথা বলা যাবে না। আলাল ভাইকেও ডেকেছেন, মোয়াজ্জেম হোসেন আলালকে, কোর্টকে নিয়ে কথা বলা যাবে না। কারণ এই যে কোর্ট যে এখন অবিচার করছে, সেটা নিয়ে যখন আমরা বলছি, তখন আমাদের মুখ বন্ধ করার জন্য একটা পায়তারা চলছে যে না, কোর্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। ফজলুল হক সাহেব বলেছেন, আমিন একজন মুক্তিযোদ্ধা, যে এমন কলির যুগ ছাগলের চাটে বাঘের গাল। ফজলুল হক সাহেব বলেছেন, অযোগ্য লোকের আজকে, ফজলুর রহমান ভাই, এই অযোগ্য লোকের আজকে বিভিন্ন পদে বসে আছেন, যেই কারণে আজকে আমাদের এই দুরবস্থা। সেই সময় জাফরুল্লাহ চৌধুরী আমাদের কি বলবেন, তিনি মানুষের সাথে সংযোগ তৈরি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, কানেক্টিভিটির জন্য, কিছু করার জন্য এত একটা স্পিরিটেড মানুষ ছিলেন, আমরা হারিয়েছি। আল্লাহ তাকে বেস্ত নসিব করুক, তার পরিবারের প্রতি আল্লাহ রহমত নাজিল করুক।